শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে অনেক পানির সংকট। পানি না থাকার কারণে পৃথিবীতে যে জায়গাগুলো সবুজ শ্যামল ছিল সেই জায়গাগুলো মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের কিছু বেশি মানুষ পানির শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীতে যে জায়গাগুলোতে এখনো পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে থাকতে শুরু করেছে। কিন্তু সব সময় যেটা হয়, পৃথিবীতে ধনীদের উপর যত সমস্যা আসুক না কেন তাতে তাদের কিছু হয় না। ঠিক এমনই কিছু এখানে হয়েছে। বড় বড় প্রাইভেট কোম্পানি মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন লাগিয়েছে। কারণ এখনো কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়, আর সেখান থেকে যতটুকু পানি বের করা হয় সেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করতেছে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামে একটা পরিবার আছে, যেখানের মধ্যে একজন পিতা নেক্সট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করে। নেক্সটের অনেক বড় একটা জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত, কিন্তু পানির অভাবের কারণে নেক্সট তার জমিতে কৃষি কাজ করতে পারতেছে না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখনো পানি দিলে সেখানে ফসল ফলানো সম্ভব। তবে কারো নেক্সটের কথা বিশ্বাস হয় না, তাই নেক্সট নিজের জমিতে খনন করতে শুরু করে, এই আশা যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেক্সটের জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুইজন চোর চলে আসে, যারা সেই মেশিনটাকে চুরি করার জন্য এসেছে। নেক্সট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছে যায়। আর চোরে যখন জানতে পারে নেক্সট এখানে চলে এসেছে, তখন তারা বাহানা করে যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম। এটা বলেই সেই চোর তাদের কাছে থাকা গান বের করে যেন তারা নেক্সটকে গুলি করতে পারে। কিন্তু নেক্সট এমন চোরদের সাথে প্রতিদিনই মোকাবেলা করে, তাই সে দ্রুত চোরটি শুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে। নেক্সট তার মিশিং চেক করতে আসে, তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন তাকে দূরে কোথাও একটি জায়গায় আবার গর্ত করতে হবে, আবার সেখানে মিশিং লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায়। নেক্সট জেরোমের সাথে ওয়াটারম্যানদের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন এক লোকদের গুরু যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করে, যেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয়। নেক্সট এদের মদ বা খাবার পানি ডেলিভারি করার কাজ করে। সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাদার পিঠে করে এনে এই ওয়াটারম্যানদের দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে মার্কো নামে একজন লোক আছে, যার সাথে নেক্সটের অনেক ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট মার্কোকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার জমি রয়েছে যেখানে কিছু পানি বের হতো, কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার এই মেশিন গুলো অন্য কোনো জায়গায় নিতে পারো? তখন মার্কো বলে, এটা তো আমার কাজ না, তুমি যদি কথা বলতে চাও তাহলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। নেক্সট জানতো বস তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। এমনই নেক্সটের সাথে হয়। আসার সময় তার গাদার পা একটা পাথরের সাথে বাড়ি লেগে গাদাটি নিচে পড়ে যায়, যার কারণে একটা পা ভেঙে যায়। বেচারা গাদা পিপাসার কারণে এমনিতে কষ্ট পাইতেছিল, আর এখন তো একটা পাও ভেঙে গেছে, তাই তার কষ্ট কমানোর জন্য নেক্সট তাকে সেখানেই মেরে ফেলে। নেক্সটের কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবট রিপেয়ার করে বিক্রি করা হয়। নেক্সট এমন একটি রোবট কিনতে এসেছে যাতে সে সামনে থেকে আবারও ডেলিভারি কাজ করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্যালকন নামে একটি ছেলে রোবটের জন্য বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেক্সট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক কোনো কাজের জন্য একটি জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন থাকে, যেখানে কিছু সময় আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হারতে পারতেছিল না। তাই হসপিটালে তার সাথে ক্যাথরিনকে রাখা হয়েছে, যেগুলো ক্যাথরিনকে হারতে সাহায্য করে। এখন যেহেতু নেক্সটের কাছে এত টাকা নেই যে সব আয়রন টেকনোলজি ঘরে নিয়ে আসবে, তাই সে এবং তার পরিবার সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে এসেছে। এখন হসপিটাল থেকে বের হওয়ার
যাওয়ার সময় নেক্সটের সাথে দেখা হয় রবি নামের একটি ছেলে, যে নেক্সটের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। নেক্সটের কাছে যতটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদি তার কাছে পানির অনেক অভাব ছিল, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেক্সট সেখান থেকে যখন ঘরে ফিরে আসে তখন তার কাছে ফিল্ম পৌঁছে আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেক্সট জানতো ফ্লাম একটি বদমাশ ছেলে, সে রোবটটা ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে, তাই নেক্সট রোবটটা দিতে সাপ মানা করে দেয়। সাথে এখানে বলে দেয় ফেলমের সাথে নেক্সটের মেয়ের ম্যারির চক্কর চলতেছিল। নেক্সট অনেকবার ম্যারিকে বুঝায় যে সে যেন ফ্লাম থেকে দূরে থাকে, সে ভালো ছেলে না। কিন্তু ম্যারি এবং কোনো শেখা না খাওয়ার কারণে সে নেক্সটের কথা রাজি হয় না, বরং সে ফ্যালকনের কারণে তার পিতাকে ঘৃণা করতে শুরু করে। এখন মা বাবার কথা না শোনার কারণে ম্যারির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, তা আমরা সামনে জানতে পারবো। এর পরের দিন নেক্সট আরেকটি জায়গায় গর্ত খুঁড়তেছিল যেন সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মিশিং এর পাইপের লাইনের কারণে আশপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে। তাই নেক্সট এখানে নিরাশ হয়। গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে কথা বলতেছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন একটি মেয়েকে দেখতেছিলাম যার চুল তো অনেক ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর। এখন তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি বললে তার সাথে তোমার ফিক্স করিয়ে দেই। না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকবো, তাই আমাদের কাছে যতটুকু সময় আছে সেগুলো ভালোভাবে কাটানো উচিত। আর এভাবে নেক্সট আর তার ছেলে কথা বলতে বলতে অনেক সময় কাটায়। এরপর নেক্সট যখন ঘরে আসে তখন ম্যারি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফেলমের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি ছোট কাল থেকে তোমাকে লালন পালন করছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করছি, তবুও তুমি এরকম কথা বলছো। কিন্তু ম্যারি উপর থেকে জবাব দেয়, সে বলে, আমরা এখানে বসবাস করতেছি না সারভাইভ করতেছি, এমন জীবন চাই না আমি। নেক্সট অনেকবার বুঝানোর পরেও যখন ম্যারি বোঝে না তখন নেক্সট ম্যারিকে একটি রুমে বন্ধ করে দেয়, জানালাতে প্যারেক মেরে দেয় যেন সে ফ্যালকনের সাথে দেখা না করতে পারে। তারপরে নেক্সট যখন সাপ্লাইয়ের জন্য শহরে যাইতেছিল তখন সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে তাদের রোবটটা চুরি হয়ে গেছে। এটা দেখে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সে টেনশন করতে থাকে। সে বুঝতে পারে এই কাজটা ফ্যালকনিক ছাড়া কেউ করতে পারে না। তারপর সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানদের কাছে আসে যেন তাদের জিজ্ঞেস করতে পারে ফ্লাইম এখানে এসেছিল কি না। কিন্তু সে সেখানে আসতেই মার্ক আর বাকি ওয়ারম্যান মিলে তার উপরে আক্রমণ করে দেয় আর সবাই মিলে তার উপরে মারধর করতে থাকে। তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লায়ার চুরি করছো, যেটা আমাদের কষ্ট অর্জিত ছিল, সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেক্সট বলে, আরে এটা কি বলছো তুমি? আমি তো নিজেই জিজ্ঞেস করতে এসেছি যে ফেলম এখানে রোবট নিয়ে এসেছে কি না, কিন্তু তোমরাই উল্টো আমাকে মারছো। নেক্সট বুঝতে পারে ফ্লাইম নেক্সটের বদলে সাপ্লায়ার নিয়েছে আর সেটা ওয়াটারম্যানদের দেওয়া বাদ দিয়ে সে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে। তাই নেক্সট যেমন এমন করে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্যালকনকে খুঁজতে থাকে। আর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি পর সে ফ্যালমকে খুঁজে পেয়ে যায় এবং নেক্সটের সন্দেহ সঠিক ছিল, ফ্লাম সাপ্লায়ার চুরি করছে আর সেটা সে আরামসে খাচ্ছিল। তাই নেক্সট গান পয়েন্ট করে ফ্যালমকে ভয় দেখায় আর তাকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লায়ার আমি চুরি করি নাই, বরং ফ্যালকন চুরি করেছে। কিন্তু তারা হারতে হারতে অনেক ক্লান্ত হয়ে যায়, সাথে তার পানি শেষ হয়ে গিয়েছিল, বিশেষ করে নেক্সট। তাই ফ্লাম তাকে লোভ দেখায় যে আমি সাপ্লায়ারদের থেকে কিছু মদ খেয়ে ফেলেছি, কিন্তু এখনো অল্প কিছু মদ বাকি আছে, বলো তো এগুলো আমরা অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যান আমাদের সর্বোচ্চ মারবে, কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা এখানে অবশ্যই মারা যাব। এটাতে সে রাজি হয়, কিন্তু যখন সে ফ্লাইমকে রশি কেটে মুক্ত করে তখন ফ্লাইম তাকে হামলা করে বসে। বেচারা নেক্সট আগে থেকে অনেক ক্লান্ত
ক্লান্ত ছিল আর এখন মার খাওয়ার পরে অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপর ফ্লাইম জোর করে সমস্ত মদ তাকে খিলিয়ে দেয়, যেন ওয়াটারম্যানরা যখন তাকে দেখবে তখন যেন তাদের বিশ্বাস হয় যে নেক্সটটি সাপ্লায়ার চুরি করেছিল আর সেই তাদের মদ খেয়ে ফেলেছে। এছাড়া ফ্লাইম নেক্সটকে মেরে মেরে রোবটের সাথে বেঁধে দেয়, সবাই যেন বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেক্সটকে আক্রমণ করেছিল, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেক্সট মারা যায় আর সবাই বলা বলি করতেছিল যে রোবটই তার প্রাণ নিয়েছে। এরপর দেখা যায় জেরোম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ রোবটের উপর খাটিয়ে দেয়, রোবটকে বাইরে ভাঙার চেষ্টা করতে থাকে, কারণ সে বিশ্বাস করে রোবট তার পিতার প্রাণ নিয়েছে। তখন ফিল্ম জেরোমকে এসে বলে, রোবট ভেঙে এখন কি লাভ, এটা সামনে গিয়ে আমাদের কাজে আসবে, তা এটাকে ভেঙো না, চিন্তা করো না, আমি আছি তো, তোমার পরিবারকে আমি সামলাবো, তোমার মেয়ের আমি ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফিল্ম মার্কোর কাছে আসে আর বলে, আমি একটা পাইপের লাইন চাই, যেন এটার সাহায্যে আমি নেক্সটের জমিতে চাষ করতে পারি। সে মার্কোকে একটি ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা তোমার মনে আছে? সেদিন যখন তোমরা সাপ্লায়ারের জন্য নেক্সটের উপর হামলা করেছিলে, তখন নেক্সট তোমাদের কাছ থেকে এই ছুরিটা নিয়েছিল আর আমি এই ছুরিটা তার বডির পাশ থেকে পেয়েছি। এই ছুরিটার মধ্যে তোমার নামটা লেখা আছে, সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল। তাহলে আমি ভাবলাম কি আমি সবাইকে এটা বলে দেই যে লড়াইয়ের সময় মার্ক যখন নেক্সটকে মারতে পারেনি তখন সে পরের সুযোগ পেয়ে নেক্সটকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপর। এটা শুনে মার্ক ভয় পেয়ে যায় আর ফিল্মের কথায় রাজি হয়। কোম্পানি থেকে লুকিয়ে একটি সিক্রেট পাইপলাইন নেক্সটের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষবাস হবে। ফিল্ম প্রতিদিন এখানে লাঙ্গল চালায় যাতে ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে তার পরিশ্রমে ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরোম আর বাকিরা অনেক খুশি ছিল। সাথে ফ্যালম আর ম্যারির রিলেশনশিপ ছিল, তারপরে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্যালম অনেক খুশি ছিল আর এসে ভাবছিল যে এই সব কিছু নেক্সটের ছিল। আজ যদি সে বেঁচে থাকতো তাহলে না তো তার সাথে ম্যারির বিয়ে হতো আর না তো সে এই জমি পেত। নেক্সট মারা যাওয়ার পর সে সব কিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্যালমের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারী বলেন যে জমিতে তোমরা ফসল ফলিছো, এই জমিটা নেক্সট বন্ধক রেখেছে, এটা তো তোমাদের না, তাই এই জমিটা ব্যাংকের হলো আর এখানে যে ফসল ফলেছো সেটাও ব্যাংকের কাছে যাবে। ফ্যালম বলে, কথাটা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল, তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তা তার কথা শুনে না আর বলে, এক সপ্তাহের ভেতর টাকা না দিতে পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। ফ্যালম অনেক চিন্তিত হয়ে পড়ে আর বলে, নেক্সট আমাকে বোকা বানিয়ে দিয়েছে, ভিখারি কোথাকার জমি পর্যন্ত বন্ধক রেখেছে, এখন এত টাকা কোথা থেকে আসবে? আমি একটি পথ খুঁজে পাই, তা হয়েছে তাদের রোবটটাকে বিক্রি করে দেওয়া। আর সে সেটাই করে। সে নেক্সট রোবটটিকে গাড়িতে তুলে আর জেরোমকে বলে, আমি রোবটটা বিক্রি করতে যাচ্ছি, যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে ব্যাংকের ঋণ শোধ করতে পারি। তবে ফ্যালম তো কোনো ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানি ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্যালমের সাথে চলে যায়, তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। কিন্তু ফ্যালম একটি সময় রবির বাচ্চাকে বেঁচে ফেলে, যেখান থেকে পাওয়া টাকাগুলো ব্যাংকে দিয়ে দিবে। এই খবরটা যখনই রবির কাছে আসে তখন সে ফ্যালমের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু ফ্যালম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না আর বাচ্চাটা বিক্রি হয়ে গিয়েছে, মানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সেই খারাপ লোকেরা রবিকে গুলি করে মেরে ফেলে, তার সাথে ফ্যালকমকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের এতক্ষণ মনে হয়েছিল ফ্যালম রবির পারমিশন নিয়ে তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্যালম কোনো মতে দৌড় দিয়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে আসে, তার সাথে রোবটটাকে সেখানে ফেলে আসে। কারণ হলো জেরোমকে তো বলতে হবে যে
টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে। নেক্সট এমনিতে তো ম্যারিকে ফ্যালকনের সাথে যেতে মানা করেছিল। যাই হোক, এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্যালম জমিটা আবার পেয়ে যায়। ওইদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাস ফ্যালকনকে শুট করেছিল তখন কিছু গুলি রোবটের লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এজন্যই সে তার অরিজিনাল ওনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। ওনারের নাম হয়েছে ক্যালভিন। সে যখন রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটি আবার কার রোবট, আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেক্সট এর নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিওর সাহায্যে নেক্সট এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজে রোবটটাকে নিয়ে যায়। কিন্তু জেরম যখন রেডিও অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্যালম তো বলেছিল সে রোবটটাকে বিক্রি করে দিয়েছে। এখন এই ক্যালভিন নামে লোকটা বলছে রোবটটা আছে, তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবটটা ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন জেরম রবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতাশ হয়ে আছে। মানুষ একটি পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসায় অপেক্ষা করতেছে। ফ্যালম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্যালম লুকাচ্ছে। যাই হোক, এর পরের দিন সে শহরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, তবে শহরের বর্ডারে তাকে আটকিয়ে দেয়। তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখন সেখানে একটি মেয়ে আসে যার নাম আনা, যে কিনা এখানে গোপন ভাবে মানুষ পাচারে কাজ করতেছে। তাই সে জেরমকে বলে আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, তাও আবার কম টাকায়। জেরম যখন এনাকে দেখে তখন অবাক হয়ে যায়, কারণ এনা হুবহুব সেরকম যেমনটা নেক্সট তাকে সেই ছোট্ট চুলালা মেয়েটির কথা বলেছিল, অর্থাৎ এটাই সেই মেয়ে। জেরম তাকে নেক্সট এর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এনা তো নেক্সট কে চেনে না, তাই জেরম আর কিছু বলে না। এরপর এনা জেরমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরম অবশেষে শহরে পৌঁছে যায়। এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, যেখানে তাকে তার রোবটটা ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে, এর সাথে রোবটের সেটিংও ঠিক করে দিয়েছে। কিন্তু জেরম যখন রোবটটা মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে একটি ক্যামেরা আছে, যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন তো পরিষ্কার না, কিন্তু একটু পরিষ্কার ছিল যে সেটা দেখা যায়। তখন সে ভিডিওগুলো জেরম তার পিতার নেক্সট এর সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিওগুলোতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্যালম নেক্সটকে মেরেছিল, যার পরে সে রোবটের সাথে তাকে বেঁধে দেয়। এগুলো দেখে জেরম প্রচুর অবাক হয়ে যায়। সে সত্যিটা জানতে পেরেছে তার পিতাকে কোনো রোবটে মারে নাই, ফ্যালম মেরেছে। জেরম রোবটটাকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আসতে সে ফ্যালমকে এটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে সবকিছু ফ্যালম করেছে তাহলে সে এগুলো সহ্য করতে পারবে না। এর উপরে সে প্রেগনেন্ট, তাই জেরম একটা প্ল্যান করে আর ফ্যালকনকে বলে আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্যালকন টেনশন করে যে রবি তো মারা গিয়েছে, এটা আবার কোন রবি ডাকতিছে। তাই সে জেরমকে বলে হতে পারে এটা অন্য কেউ। এখন প্ল্যান ফেল হতে দেখে জেরম একটা লেটার লেখে ফ্যালমের কাছে পাঠায়, যেন এটা পরে ফ্যালমের মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্যালম দেখে সেই জায়গায় আসতে বলেছে যেখানে নেক্সট মারা গিয়েছে। ফ্যালম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে, আমার সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে সেই জায়গায় যায় যেখানে সে নেক্সটকে মেরেছিল, কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, তখন তার সামনে জেরম আসে যার হাতে ছিল একটি গান। তাকে এত রাগী দেখে ফ্যালম বুঝতে পারে জেরম সবকিছুই জেনে গিয়েছে, আর এই সবকিছুই জেরমের প্ল্যান ছিল। ফ্যালম তাকে বলে দেখো যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু দেখো আমি তোমার ও ম্যারির কত খেয়াল রেখেছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি এগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরম তার কথা শোনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় রোবটটার মেমোরি রিসেট করে দেয় যেন ম্যারি এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। সে চায় না ম্যারি সত্যটা জানুক। কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্যালম ঘরে ফিরে আসে না তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে। জেরম বলে সে কখনো ভালো মানুষ ছিল না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক
অনেক দুঃখী হয় আর নিজের মন থেকে ফ্যালমের ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করতে শুরু করে। জেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। এরপর থেকে জেরম আর মেয়ারি ঘর চালানো শুরু করে। এখন তো তাদের কাছে জমি আছে যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তাদের মাকে ঘরে নিয়ে আসবে। আর এই মিক্স থ্রিলারের সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটার ভিতরে অনেকগুলোর নাম ছিল, সেগুলো উল্টো পুল্টো যদি হয়ে যায় একটু মাফ করে দিবেন, ঠিক আছে? আর আমি হয়তো শুদ্ধভাবে বলতে পারি নাই, এটার জন্য আমি দুঃখিত। আর এই চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।